আমি আমার হৃদয় ভূমিকে চাষ করে কৃষ্ণ প্রেম কল্পতরু বৃক্ষের একটি বীজ বপন করেছিলাম। এত মূল্যবান বৃক্ষের বীজ তো, আমি সেই বৃক্ষের গোড়ায় জল না ঢেলে আমি দুগ্ধ সিঞ্চন করেছিলাম। কারণ ভেবেছিলাম সেই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর হতে বৃক্ষ হবে, বৃক্ষ পরিণত হলে সেখানে ফুল ধরবে, ফল ধরবে, ফল পাকবে, আমি আস্বাদন করব। কিন্তু আমার মনের আশা মনেই রয়ে গেল। বীজ হতে অঙ্কুর হলো বটে, তবে যুগল পল্লব ছাড়ার সময় পেল না। কৃষ্ণ বিরহরূপী তাপানলে সেই অঙ্কুর অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। তাই সখী, প্রেম অঙ্কুর আত জাত ভেল, প্রেম অঙ্কুর আত জাত ভেল, না ভেল যুগল পলা আশা, আহামরে না ভেল যুগল পলা আশা। প্রাণ সখীরে না ভেল, পল্লব হলো না রে, না ভেল পল্লব হলো না রে, না ভেল আহা যুগল পলা আশা। সখীরে না প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে। প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে। গগনে যেমন প্রতিপদের চাঁদ উদয় হয় না, সেই চাঁদ উদয় হয় ক্ষণকালের জন্য। চকরিনী বসে থাকে চাঁদের সুধা পান করবে বলে, কিন্তু চাঁদ চকরিনীর পিপাসাকে নিবারণ না করে আবার বিলীন হয়ে যায়। তেমনি আমার হৃদয় আকাশে গোকুল চাঁদ উদয় হয়েছিল বটে, তবে প্রতিপদের চাঁদের মতো। আমি চকরিনীর ন্যায় বসেছিলাম গোকুল চাঁদের সুধা পান করব বলে, কিন্তু চাঁদ যে আমায় এমন বঞ্চনা করে চলে যাবে আমি ভাবতে পারিনি সখী। তাই সখী রে, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে। সুখলব হই গেল নইরা আশান সখীরে সুখলাভ, আহা উদয় হয়েছিল রে, আহা সুখলাভ সেই প্রতিপদ চাঁদের মতো, সুখলাভ আহা প্রতিপদ চাঁদের মতো, সুখলাভ প্রতিপদ চাঁদের মতো, সুখলাভ প্রতিপদ চাঁদের মতো, সুখলাভ প্রতিপদ চাঁদের মতো সুখলাভ, প্রতিপদ চাঁদের মতো সুখলাভ হয়ে গেল নইরা আশা। অবমুঝে নিঠুর মাধাই, অবধি রহল বিছুরাই। কি করে আমায় এখনো ভুলে আছে বলতে পারিস? হ্যাঁ, চাঁদ যে এমন চকরিনীকে বঞ্চনা করে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি সখী। কো জানি চাঁদ চকরিনী বঞ্চব, কো জানি চাঁদ চকরিনী বঞ্চব। আহা মাধব মধু পশু মাধব মধু পশু সখীরে অনুভবে
প্রীতি অনুমানিয়ে অনুভবে মানে বিঘটিত বিহীনির মান সখী বিঘটিত বিহি অনুমান। অর্থাৎ আমার আর আমার প্রাণনাথের যে প্রেমের মিলন, আমার কি মনে হয় জানিস, এই মিলন বোধহয় বিধাতা দ্বারা সংগঠিত প্রেম নয়। কারণ এই প্রেম যদি বিধাতা দ্বারা সংগঠিত হবে, তাহলে আমার প্রাণনাথ আমায় শত বৎসর কি করে ভুলে আছে বল। আবার বলছে নানা সখী, এই প্রেম যদি বিধাতা দ্বারা সংগঠিত প্রেম নাই হবে, তাহলে আমার বধূ তো আমায় ভুলে আছে। কই, আমি তো একটা মুহূর্তের জন্য তাকে ভুলতে পারিনি। বাপ পরানো মোর আনো নাহি জানত, পাপ পদানো আনো নাহি জানত, সদাই কানু কানু করি সদাই কানু কানু করি পাপে পরাণ আমার আনে জানে না, পাপে পরাণ আমার আনে জানে না, সে যে সদাই কানু 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 করি ঝুরে পরাণে আমার আনে জানে না। সদাই কানু কানু করি ঝুরে পাপে পরাণ আমার আনে জানে না, সদাই কানু কানু করি সদাই কানু কানু করি তখন বিদ্যা পতি কহ নিকরুল মাধব, তখন পিতা পতি নিকরুল মাধব। এই পদাবলীটা বৈষ্ণব পদাবলীর ইতিহাসে একটা খুব বিশিষ্ট পদাবলী। কেন জানেন? কারণ এই পদাবলীটা বিদ্যাপতি ঠাকুরের লেখা শেষ পদাবলী, সর্বশেষ পদাবলী। শুধু তাই নয়, এই পদাবলীর আরেকটি বিশেষত হলো যে এই পদাবলীটা দুজন কবি মিলে সমাপ্ত করেছেন। কারণ বিদ্যাপতি রাধারানীর ওই বিরহটা সহ্য করতে পারছিলেন না। যখন রাধারানী বললেন যে পাপ পরানো মোরো আনু নাহি জানত, সদাই কানু কানু করি ঝুর, বিদ্যাপতি ঠাকুর কৃষ্ণের উপরে এত রেগে গেলেন যে তিনি কলম চালিয়ে দিলেন যে বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। আর লিখেই ওই নিকরুণ শব্দটা, অর্থাৎ করুণাহীন, যে রাধে তুমি কার জন্য কাঁদছো? ওই করুণাহীনটার জন্য, যে তোমায় কথা দিয়ে গেল যে আজ যাব কাল ফিরে আসবো, শত বৎসর কাটিয়ে দিল, তোমার কাছে ফিরলো না, তুমি তার জন্য নয়নের জল ফেলছো। এই নিকরুণ শব্দটা ওখানে লিখে ফেললেন। আর লিখে ফেলেই তখন হঠাৎ কলমটা থেমে গেল। চিন্তা করলেন, হয় হায় আমি কি করলাম? যিনি রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তাকে আমি নিকরুণ বললাম। আর লিখতে পারলেন না, কলমটা স্তব্ধ হয়ে গেল। ওই কৃষ্ণ চিন্তা করতে করতেই তিনি তার এই গুণময় দেহটা পরিত্যাগ করে গুণাতীত দেহ নিয়ে গোবিন্দ চরণে মিলিত হলেন। পরবর্তীকালে তারই ভাব শিষ্য এই বাংলার মাটিতেই জন্মেছিলেন রামচন্দ্র কবিরাজের ছোট ভাই, যার নাম ছিল গোবিন্দ দাস কবিরাজ, যিনি বাঙালি হয়েও মৈথিলি ভাষায় পদাবলী রচনা করতেন। সেই গোবিন্দ দাস কবিরাজ তিনি এই পদাবলীটাকে উদ্ধার করে পদাবলীটা সম্পূর্ণ করেছিলেন। কিভাবে? ওই যখন বিদ্যাপতি বললেন বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস ওখান থেকে কলম চালালেন, গোবিন্দ দাস রসপুর রসপুর রসপুর, গোবিন্দ দাস দাস
রসপু 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 গোবিন্দ দাস রসপুর সে যে রসিকেন্দ্র চূড়ামণি। সে যে রসিকেন্দ্র চূড়ামণি। শুধু পদকর্তা গোবিন্দ দাস নয়, জগতে যত যত আছে গোবিন্দের দাস সবাই কিন্তু ওখানে রসের পুরই দিলেন। কারণ ওই যে পুলি পিঠে আছে না, বাইরেটা দেখতে কঠিন কিন্তু ভিতরে থাকে রসের পুর। তাই প্রথমে দেখে যতই কঠিন মনে হোক না কেন, ভালো করে বদনে দিয়ে আস্বাদন করলে কিন্তু রসের আস্বাদনটা পাওয়া যায়। তেমনি গোবিন্দকে বাইরে থেকে দেখে যতই কঠিন মনে হোক না কেন, অন্তরে যে সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কারণ যার এক বিন্দু রসে ভুবন ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, জগতে এমন রসিক আর নাই রাখে। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, জগতে এমন রসিক আর নাই রাখে। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, এমন রসিক আর নাই রাখে। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, এক বিন্দু রসে ভুবন ভাসে, এমন রসিক আর নাই যার এক আছে, বিন্দু রসে ভুবন ভাসে, এমন রসিক আর নাই আছে। রসিকেন্দ্র চূড়ামণি। রাধারানী বলছে, জানিস সখী, গোবিন্দ আমায় কথা দিয়ে গেল যে আজ যাব কাল আসবো, কিন্তু 100 বৎসর কেটে গেল।